আজকে তোমাদের শোনাবো একটা সত্যি ঘটনা। ঘটনাটা এতটাই অদ্ভুত আর ভয়ঙ্কর যে আজও পশ্চিমবঙ্গের এক গ্রামের মানুষ রাতের বেলা ধানের ক্ষেতের পাশ দিয়ে একা হাঁটতে সাহস পায় না। অনেকেই বলে এটা শুধুই গুজব, কিন্তু যারা নিজের চোখে সেই জিনিসটাকে দেখেছিল তারা কেউ আর স্বাভাবিক জীবন ফিরে পায়নি। ঘটনাটা 2016 সালের। জায়গাটা ছিল নদিয়ার এক প্রত্যন্ত গ্রাম। চারদিকে শুধু ধানের ক্ষেত, ছোট ছোট কাঁচা রাস্তা আর পুরনো বাঁশঝাড়। গ্রামের এক পাশে একটা বিশাল মাঠ ছিল, যেটাকে সবাই কালো বিলের পথ বলতো, কারণ বহু বছর আগে সেখানে নাকি একটা বড় বিল ছিল। পরে সেটা শুকিয়ে গিয়ে চাষের জমি হয়ে যায়। কিন্তু গ্রামের বুড়ো মানুষজন বলতো ওই জমির নিচে কিছু একটা চাপা পড়ে আছে। রাতে কেউ ওই রাস্তা দিয়ে একা যেত না, বিশেষ করে পূর্ণিমার রাতে, কারণ সেই সময় নাকি সাদা কাপড় পরা একটা মেয়ে ধানের ক্ষেতের মাঝখানে হাঁটতে দেখা যায়। সে কারো দিকে তাকায় না, কিছু বলে না, শুধু হাঁটতে থাকে। আর যে তাকে অনুসরণ করে সে আর আগের মতো ফিরে আসে না। এই ঘটনাটা প্রথমে গ্রামের লোকেরা লুকিয়ে রেখেছিল, কিন্তু সবকিছু বদলে যায় যখন গ্রামেরই এক কলেজ পড়ুয়া ছেলে নিখোঁজ হয়ে যায়। ছেলেটার নাম ছিল সৌরভ, বয়স 22। খুব হাসি খুশি ছেলে, ভূতটুত একদম ভরসা করত না। মোবাইলে ভিডিও বানানো, রাত করে বন্ধুদের সঙ্গে ঘোরা, এসবই ছিল তার নেশা। একদিন রাতে সে আর তার দুই বন্ধু শুভ আর রাহুল বাইকে করে পাশের গ্রাম থেকে ফিরছিল। রাত তখন প্রায় 11:30। আকাশে পূর্ণিমার চাঁদ, চারদিক অস্বাভাবিক চুপচাপ। তারা যখন কালো বিলের রাস্তার কাছে পৌঁছায় তখন হঠাৎ শুভ বাইক থামিয়ে দেয়, কারণ সামনের ধানের ক্ষেতের মাঝখানে কেউ একজন হাঁটছিল। সাদা কাপড় পরা একটা মেয়ে, তার চুল পুরো মুখ ঢেকে রেখেছিল। সে খুব আস্তে আস্তে কাদা মাটির ভিতর দিয়ে হাঁটছিল। রাহুল প্রথমে ভেবেছিল গ্রামের কেউ হবে, কিন্তু কয়েক সেকেন্ড পর তার বুক ঠান্ডা হয়ে যায়, কারণ মেয়েটার পা মাটিতে ঠিকভাবে পড়ছিল না, যেন ভেসে হাঁটছে। সৌরভ হেসে বলেছিল, তোরা আবার শুরু করলি? চল দেখি কে ও। শুভ তাকে বারবার বাধা দিয়েছিল, কিন্তু সে শোনেনি। মোবাইলের ফ্ল্যাশ অন করে একাই ধানের ক্ষেতের ভিতরে ঢুকে পড়ে। সাদা মেয়েটা তখনও হাঁটছিল, না পিছনে তাকাচ্ছিল না থামছিল। সৌরভ দূর থেকে চিৎকার করে বলেছিল, এই শুনছেন, কে আপনি? কোনো উত্তর আসেনি, বরং মেয়েটা আরো দ্রুত হাঁটতে শুরু করে। সৌরভও তার পিছনে এগোতে থাকে। শুভ আর রাহুল রাস্তার ধারে দাঁড়িয়ে শুধু মোবাইলের আলোটা দেখতে পাচ্ছিল। হঠাৎ আলোটা বন্ধ হয়ে যায়, পুরো ক্ষেত অন্ধকার। তারপর কয়েক সেকেন্ডের জন্য একটা মেয়ের হাসি ভেসে আসে, খুব আস্তে, কিন্তু সেই হাসিটা শুনে শুভর শরীর কাঁপতে শুরু করে। সে চিৎকার করে সৌরভকে ডাকতে থাকে, কোনো উত্তর নেই। দুজনে সাহস করে ক্ষেতের ভিতরে ঢোকে, কিন্তু ভিতরে গিয়ে তারা শুধু সৌরভের মোবাইলটা খুঁজে পায়। মোবাইলটা কাদার মধ্যে পড়েছিল, স্ক্রিন ফাটা, আর ক্যামেরা অন ছিল। ভিডিও তখনও রেকর্ড হচ্ছিল, কিন্তু ভিডিওতে যা দেখা দিয়েছিল সেটা দেখার পর গ্রামের অনেকেই অসুস্থ হয়ে পড়েছিল। ভিডিওর শুরুতে দেখা যায় সৌরভ হাঁটছে, সামনে সাদা কাপড় পরা মেয়েটা। তারপর হঠাৎ মেয়েটা থেমে যায়, ধীরে ধীরে মাথা ঘুরিয়ে ক্যামেরার দিকে তাকায়, আর তখনই বোঝা যায় ওটা মানুষ না। তার মুখে কোনো চোখ ছিল না, শুধু কালো ফাঁকা গর্ত, আর ঠোঁটের জায়গাটা যেন ছিঁড়ে কান পর্যন্ত চলে গেছে। ভিডিওর শেষে সৌরভের ভয়ঙ্কর চিৎকার শোনা যায়। তারপর স্ক্রিন ঝাঁকুনি খেয়ে বন্ধ হয়ে যায়। সেই রাতের পর সৌরভকে আর খুঁজে পাওয়া যায়নি। পুলিশ এসেছিল, পুরো ক্ষেত তল্লাশি হয়েছিল, কিন্তু কিছুই মেলেনি।
শুধু একটা জিনিস পাওয়া গিয়েছিল, ধানের মাঝখানে কাদার ওপর অসংখ্য পায়ের ছাপ, কিন্তু সেগুলো মানুষের পায়ের মতো ছিল না। পায়ের আঙুলগুলো অস্বাভাবিক লম্বা, আর সব ছাপ একদিকেই গিয়েছিল, বিলের পুরনো বাঁশঝাড়ের দিকে। ঘটনার পর থেকেই গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাত নামলেই মানুষ দরজা জানলা বন্ধ করে দিত, কেউ আর ওই রাস্তা ব্যবহার করত না। কিন্তু আসল ভয় শুরু হয় 3 দিন পর, কারণ গ্রামের আরও একজন নিখোঁজ হয়ে যায়। এইবার একজন বয়স্ক মানুষ, নাম নিতাই কাকা। লোকটা রাতে মাঠ পাহারা দিত। সেদিন ভোরবেলা গ্রামের লোকজন তার লণ্ঠনটা খুঁজে পায় ধানের ক্ষেতের মাঝখানে। লণ্ঠনের কাচ রক্তে মাখা ছিল, আর পাশে কাদায় লেখা ছিল, ও ফিরে এসেছে। এই ঘটনার পর গ্রামের প্রধান সিদ্ধান্ত নেয় এক ওঝাকে ডাকা হবে। ওঝার নাম ছিল তারাপদ নাথ। লোকটা বহু জায়গায় নাকি ভূত তাড়িয়েছে। সে গ্রামে এসে প্রথমেই কালো বিলের রাস্তার কাছে যায়, কিন্তু সেখানে পৌঁছেই তার মুখ বদলে যায়। সে মাটিতে হাত দিয়ে কিছুক্ষণ চুপ করে বসেছিল, তারপর খুব নিচু গলায় বলেছিল, এখানে শুধু আত্মা নেই, এখানে ক্ষুধা আছে। গ্রামের সবাই ভয়ে চুপ হয়ে যায়। তারাপদ তখন জানতে চায় বহু বছর আগে এই জায়গায় কোনো মেয়ের মৃত্যু হয়েছিল কিনা। প্রথমে কেউ কিছু বলেনি। তারপর গ্রামের সবচেয়ে বুড়ো মানুষ অরেন দাদু একটা কথা বলে, যেটা শুনে সবার শরীর ঠান্ডা হয়ে যায়। প্রায় 40 বছর আগে ওই বিলের ধারে এক নববধূর মৃতদেহে পাওয়া গিয়েছিল। মেয়েটার নাম ছিল বেলা। বিয়ের পরদিন রাতে সে নিখোঁজ হয়ে যায়। 3 দিন পর তার শরীর বিলের কাদার মধ্যে পাওয়া যায়, কিন্তু মৃতদেহটার অবস্থা এত ভয়ঙ্কর ছিল যে গ্রামের মানুষ ঠিকভাবে দেখতেও পারেনি। তার মুখ নাকি ছিঁড়ে গিয়েছিল, আর চোখ দুটো ছিল না। পুলিশ তখন বলেছিল শিয়াল বা বন্য জন্তুর কাজ, কিন্তু গ্রামের মানুষ বিশ্বাস করত অন্য কিছু। কারণ যেদিন বেলার দেহ পাওয়া যায়, সেদিন রাত থেকেই ওই মাঠে অদ্ভুত ঘটনা শুরু হয়। রাতে সাদা কাপড় পরা কাউকে হাঁটতে দেখা যেত, কখনো কান্না, কখনো হাসি, আর মাঝে মাঝে লোক উধাও হয়ে যেত। কিন্তু কয়েক বছর পর সব হঠাৎ বন্ধ হয়ে যায়। তাই সবাই ভেবেছিল ঘটনাটা শেষ, কিন্তু এখন বহু বছর পর আবার সেটা ফিরে এসেছে। তারাপদ ওঝা সেদিন রাতেই পুজো করার সিদ্ধান্ত নেয়। গ্রামের মানুষ ভয়ে কেউ যেতে চাইছিল না, তবু কয়েকজন সাহস করে যায়। রাত 12টা, পূর্ণিমার আলোয় পুরো ধানের ক্ষেত সাদা হয়েছিল। হাওয়া একদম বন্ধ। তারাপদ মাঝখানে আসন পেতে মন্ত্র পড়তে শুরু করে। চারপাশে ধূপের গন্ধ, আর গ্রামের মানুষ দূরে দাঁড়িয়ে কাঁপছিল। হঠাৎ ধানের গাছগুলো একসঙ্গে ডরতে শুরু করে। কিন্তু আশ্চর্যের বিষয়, সেদিন একটু হাওয়া ছিল না। মনে হচ্ছিল ক্ষেতের ভিতর দিয়ে কেউ হাঁটছে। তারপর দূরে সাদা একটা অবয়ব দেখা যায়। মেয়েটা ধীরে ধীরে এগিয়ে আসছিল। তার চুল ভেজা, শাড়ি কাদায় মাখা, আর তার হাঁটার শব্দ হচ্ছিল না। তারাপদ মন্ত্র পড়তে পড়তে হঠাৎ থেমে যায়, কারণ সে দেখেছিল মেয়েটার পা উল্টো। এই দৃশ্য দেখেই গ্রামের 2 জন লোক দৌড়ে পালিয়ে যায়, কিন্তু মেয়েটা তখনও এগিয়ে আসছিল। তারপর খুব আস্তে মাথা তুলে তাকায়, আর সবাই দেখতে পায় তার মুখে চোখ নেই, শুধু অন্ধকার গর্ত। হঠাৎ চারপাশে ভয়ঙ্কর ঠান্ডা হাওয়া বইতে শুরু করে। ধূপের আগুন নিভে যায়। তারাপদ চিৎকার করে ওঠে, কেউ পিছনে তাকাবি না। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে, কারণ গ্রামের এক যুবক ভয়ে পিছনে তাকিয়েছিল, আর সঙ্গে সঙ্গে সে জমে যায়। তার সামনে দৌড়িয়েছিল আরো 3টে সাদা অবয়ব। তাদের মুখও একই রকম, চোখহীন, ফাটা ঠোঁট। তারা ধীরে ধীরে হাসছিল। এরপর যা হয়েছিল সেটা আজও গ্রামের মানুষ মনে করতে চায় না। চারদিক থেকেই হাসির শব্দ আসতে থাকে,
মনে হচ্ছিল পুরো ক্ষেত জুড়ে শত শত মেয়ে হাঁটছে। ধানের গাছের ফাঁক দিয়ে শুধু সাদা কাপড় দেখা যাচ্ছিল। তারাপদ প্রাণপণে মন্ত্র পড়েছিল, কিন্তু হঠাৎ সে চিৎকার করে মাটিতে পড়ে যায়। তার চোখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে, আর সে কাঁপতে কাঁপতে বলে, ও মানুষ না। এই কথাটা বলেই সে অজ্ঞান হয়ে যায়। পরের মুহূর্তে পুরো মাঠ জুড়ে এমন একটা চিৎকার শোনা যায়, যেন একসঙ্গে অনেকগুলো মহিলা কাঁদছে। গ্রামের লোকজন ভয়ে দৌড়ে পালাতে শুরু করে। কেউ কারো দিকে তাকায়নি, কেউ পিছনে ফিরেও দেখেনি, শুধু দৌড়েছিল। পরদিন সকালে গ্রামের মানুষ আবার সেই জায়গায় যায়, কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখে, তারপর থেকে আজও ওই রাস্তা পুরোপুরি বন্ধ। কারণ ধানের ক্ষেতের মাঝে খানে কাদার উপর পড়েছিল তারাপদ ওঝার দেহ। তার চোখ দুটো ছিল না, আর মুখে জমেছিল ভয়ঙ্কর আতঙ্ক। তার পাশে কাদা দিয়ে লেখা ছিল, ও আমাদের সঙ্গে থাকবে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা তখনও বাকি ছিল, কারণ সেই রাতের পর থেকে গ্রামের মানুষ শুধু একজন না, অনেকগুলো সাদা মেয়েকে দেখতে শুরু করে। কখনো মাঠে, কখনো বাঁশঝাড়ে, কখনো বাড়ির জানলার বাইরে। আর তারা সবাই একইভাবে হাঁটত, ধীরে, নিঃশব্দে, যেন কাউকে খুঁজছে। সেই সময় গ্রামেরই এক স্কুল শিক্ষক ছিলেন দেবাশিস বাবু। তিনি এসব বিশ্বাস করতেন না। তাই একদিন ঠিক করেন সব রহস্যের সর্বনাশ করবেন। তিনি রাতে একা ক্যামেরা নিয়ে মাঠে যান, আর সেই রাতেই তিনি এমন কিছু রেকর্ড করেন যেটা আজও কেউ পুরোটা দেখতে পারেনি। কারণ ভিডিওটা দেখার পর দেবাশিস বাবু পাগলের মতো আচরণ করতে শুরু করেন। ভিডিওতে নাকি দেখা গিয়েছিল ধানের ক্ষেতের মাঝখানে শত শত সাদা অবয়ব দাঁড়িয়ে আছে, আর তাদের মাঝে সৌরভ দাঁড়িয়ে। কিন্তু সে আর মানুষ ছিল না, তার চোখ পুরো কালো, আর সে ক্যামেরার দিকে তাকিয়ে বলছিল, ওরা খুদ হাঁটত। তারপর ভিডিও হঠাৎ বন্ধ হয়ে যায়। পরদিন সকালে দেবাশিস বাবুকে গ্রামের শ্মশানের পাশে পাওয়া যায়। তিনি শুধু একটা কথাই বারবার বলছিলেন, ওরা মাটির নিচে ঘুমিয়েছিল। তারপর হঠাৎ হেসে উঠতেন। কয়েক দিনের মধ্যেই লোকটা পুরো পাগল হয়ে যায়। আজও সে বেঁচে আছে, কিন্তু কারো দিকে তাকিয়ে কথা বলে না। শুধু পূর্ণিমার রাতে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে, ওরা হাঁটছে। এরপর গ্রামের মানুষ মিলে পুরো রাস্তা বন্ধ করে দেয়, বাঁশ পুঁতে দেওয়া হয়, কেউ আর ওই দিক দিয়ে যায় না। কিন্তু আজও মাঝরাতে যদি কেউ দূর থেকে ওই মাঠের দিকে তাকায়, তাহলে নাকি দেখা যায় সাদা কাপড় পরা কয়েকটা মেয়ে ধানের ভিতর দিয়ে হাঁটছে। আর মাঝে মাঝে তাদের সঙ্গে আরও কিছু ছায়া হাঁটে, যারা একসময় মানুষ ছিল। তারাপদের মৃত্যুর পর পুরো গ্রাম যেন বদলে যায়। সন্ধ্যা নামলেই সব রাস্তা ফাঁকা হয়ে যেত, কেউ বাড়ির বাইরে বেরোত না। এমনকি গ্রামের কুকুরগুলো রাত হলেই একদিকে তাকিয়ে কাঁদতে শুরু করত। আর সেই দিকটা ছিল কালো বিলের রাস্তা। ঘটনার 5 দিন পর, রাত তখন প্রায় 2টো, গ্রামের এক বৃদ্ধা মহিলা হঠাৎ চিৎকার করে উঠেছিলেন। পাশের বাড়ির লোকজন দৌড়ে গিয়ে দেখে তিনি জানালার দিকে তাকিয়ে কাঁপছেন। তারপর কাঁদতে কাঁদতে শুধু একটা কথাই বলছিলেন, ও দাঁড়িয়েছিল। লোকজন বাইরে বেরিয়ে আসে, কিন্তু কাউকে দেখা যায় না, শুধু কাদার ওপর ভেজা পায়ের ছাপ। আর সেই ছাপগুলো মানুষের না, পায়ের আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। ঘটনাটা এরপর প্রতি রাতেই হতে থাকে, কখনো কারো জানালার বাইরে, কখনো ওঠ নে, কখনো বাঁশ ঝাড়ের পাশে সাদা কাপড় পরা কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যেত। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল, ওগুলো কখনো নড়ত না, শুধু দাঁড়িয়ে তাকিয়ে থাকত, আর ভোর হলেই মিলিয়ে যেত। এই পরিস্থিতিতে গ্রামের প্রধান শহর থেকে এক ইতিহাসের অধ্যাপককে ডেকে আনে। লোকটার নাম ছিল ডক্টর অনিরুদ্ধ সেন।
তিনি নাকি বহু পুরনো অভিশপ্ত জায়গা নিয়ে গবেষণা করেছেন। প্রথমে তিনি এসব বিশ্বাস করেননি, কিন্তু সৌরভের মোবাইলের সেই ভিডিওটা দেখার পর তার মুখ বদলে যায়। ভিডিওটা বারবার দেখে তিনি হঠাৎ থেমে যান, কারণ ভিডিওর এক কোণায় একটা জিনিস দেখা যাচ্ছিল যেটা আগে কেউ খেয়াল করেনি। ধানের মাঝখানে দাঁড়ানো সাদা অবয়বগুলির পিছনে একটা পোড়া কাঠের খুঁটি দেখা যাচ্ছিল। অনিরুদ্ধবাবু সঙ্গে সঙ্গে গ্রামের বুড়ো মানুষদের জিজ্ঞেস করেন ওই জায়গায় আগে কি ছিল। অনেকক্ষণ চুপ থাকার পর হরেন দাদু একটা কথা বলেন, ব্রিটিশ আমলে নাকি ওই মাঠের কাছেই একটা অস্থায়ী বন্দি শিবির ছিল। সেখানে গ্রামের মানুষদের ধরে আনে রাখা হতো, বিশেষ করে মহিলাদের। কিন্তু এক রাতে হঠাৎ আগুন লাগে, পর্যন্ত পুরো জায়গাটা মাটির নিচে চাপা পড়ে যায়। কেউ আর সেখানে যায়নি। অনিরুদ্ধবাবু সেদিন রাতেই ঠিক করেন তিনি ঘটনাস্থলে যাবেন। গ্রামের কেউ যেতে চাইছিল না, তবু 4 জন যুবক আর গ্রামের প্রধান তার সঙ্গে যায়। পূর্ণিমার রাত, চারদিকে ঘন কুয়াশা। ধানের গাছগুলো বাতাস ছাড়াই আস্তে আস্তে নড়ছিল। অনিরুদ্ধবাবু টর্চ নিয়ে এগোচ্ছিলেন। তার হাতে একটা পুরনো মানচিত্র ছিল। বহু কষ্টে তিনি সেই জায়গাটা খুঁজে বের করেছিলেন যেখানে বন্দি শিবিরটা ছিল। হঠাৎ তারা একটা জায়গায় পৌঁছে থেমে যায়, কারণ সেখানে মাটির নিচ থেকে যেন ফিসফিস শব্দ আসছিল, খুব আস্তে, যেন অনেকে একসঙ্গে কথা বলছে। একজন যুবক ভয়ে বলে ওঠে, স্যার, চলুন ফিরে যাই। কিন্তু অনিরুদ্ধবাবু হাঁটু গেড়ে মাটিতে হাত দেন, আর সঙ্গে সঙ্গে তার মুখ সাদা হয়ে যায়। মাটি বরফের মতো ঠান্ডা। তিনি ধীরে ধীরে বলেন, এখানে অনেক দেহ চাপা আছে। ঠিক সেই মুহূর্তে দূরে একটা মহিলার হাসি ভেসে আসে। সবাই ঘুরে তাকায়। ধানের মাঝখানে একটা সাদা অবয়ব দাঁড়িয়েছিল, চুল পুরো মুখ ঢেকে রেখেছে। সে ধীরে ধীরে হাত তুলে তাদের দিকে ইশারা করে, তারপর পিছ না ফিরে হাঁটতে শুরু করে। অদ্ভুতভাবে অনিরুদ্ধবাবু যেন সম্মোহিত হয়ে তার পিছনে হাঁটতে শুরু করেন। বাকিরা চিৎকার করেছিল, কিন্তু তিনি শুনছিলেন না। সাদা মেয়েটা ধানের গভীরে ঢুকে যায় আর হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। অনিরুদ্ধবাবু সেখানে পৌঁছে দেখেন মাটির ওপর একটা পুরনো লোহার দরজা, অর্ধেক কাদার নিচে চাপা। সবাই মিলে দরজাটা টেনে খোলে, আর দরজা খুলতেই এমন একটা পচা গন্ধ বেরোয় যে একজন বমি করে দেয়। নিচে অন্ধকার সিঁড়ি, মনে হচ্ছিল বহু বছর কেউ সেখানে নামেনি। অনিরুদ্ধবাবু টর্চ জ্বালিয়ে নিচে নামতে শুরু করেন। দেওয়াল জুড়ে পুরনো রক্তের দাগ, মাঝে মাঝে নখের আঁচড়, আর কোথাও কোথাও ইংরেজিতে লেখা হেল্প। একটু নিচে নামতেই সবাই থমকে দাঁড়ায়, কারণ মাটির ওপর ছড়িয়েছিল অসংখ্য মানুষের হাড়, ছোট বাচ্চাদেরও। একজন যুবক কাঁপা গলায় বলে, এগুলো সব মানুষ। অনিরুদ্ধবাবু কিছু বলছিলেন না। তিনি সামনে এগিয়ে একটা ঘরের কাছে যান, আর সেখানে গিয়ে যা দেখেন, সেটা দেখার পর তার হাত থেকে টর্চ পড়ে যায়। ঘরের দেওয়ালে শিকল দিয়ে বাঁধা ছিল অনেকগুলো কঙ্কাল। মনে হচ্ছিল মানুষগুলোকে বেঁধে রেখেই মারা হয়েছিল, আর তাদের সবার মুখের হাড় ভাঙা, যেন মৃত্যুর আগে তারা চিৎকার করেছিল। হঠাৎ পিছন থেকে একটা দরজা বন্ধ হওয়ার শব্দ আসে। থাম! সবাই চমকে ওঠে। তারপর পুরো জায়গাটা কাঁপতে শুরু করে। দূরে কোথাও মহিলাদের কান্না শোনা যাচ্ছিল, খুব জোরে, খুব যন্ত্রণার সঙ্গে। একজন যুবক ভয়ে চিৎকার করে দৌড় দেয়, কিন্তু কয়েক সেকেন্ড পরেই তার চিৎকার ভেসে আসে। তারপর সব চুপ। অনিরুদ্ধবাবু আর বাকিরা টর্চ নিয়ে দৌড়ে যায়, আর গিয়ে দেখে ছেলেটা দেওয়ালের সঙ্গে সোজা দাঁড়িয়ে আছে, কিন্তু তার পা মাটিতে নেই, যেন কেউ তাকে ওপরে তুলে রেখেছে।
তার চোখ পুরো কালো। হঠাৎ সে আস্তে করে হাসে, তারপর অন্য গলায় বলে, ওরা এখনো বন্দী। এই কথাটা বলেই তার ঘাড়াটা ধীরে ধীরে উল্টো দিকে ঘুরে যায় 180 ডিগ্রি। সঙ্গে সঙ্গে তার দেহটা মাটিতে পড়ে যায়। সবাই আতঙ্কে দৌড়াতে শুরু করে, কিন্তু সিঁড়ির মুখে পৌঁছে তারা দেখে সেখানে দাঁড়িয়ে আছে অনেকগুলো সাদা অবয়ব। তারা এক দৃষ্টিতে তাকিয়েছিল। এই প্রথম সবাই বুঝতে পারে ওগুলো শুধু আত্মা না, ওগুলো যেন কষ্টে পাগল হয়ে যাওয়া কিছু। তাদের মুখ ছেঁড়া, চোখ, হাতের আঙুল অস্বাভাবিক লম্বা। তারা ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে। অনিরুদ্ধ বাবু হঠাৎ মাটিতে পড়ে থাকা একটা পুরনো ফাইল দেখতে পান। তিনি সেটা খুলতেই ভিতরে একটা রিপোর্ট পান, ব্রিটিশ অফিসারের লেখা। সেখানে লেখা ছিল, বিদ্রোহীদের পরিবারদের আজ রাতে মাটির নিচে বন্দী করা হয়েছে, যাতে কেউ তাদের খুঁজে না পায়। সকাল হওয়ার আগেই পুরো সুড়ঙ্গ আগুনে পুড়িয়ে দেওয়া হবে। এই লাইনটা পরেই অনিরুদ্ধ বাবু বুঝতে পারেন এই আত্মাগুলো মুক্তি চায়, আর সেই কারণেই তারা মানুষদের টেনে নিয়ে যায়। হঠাৎ পুরো সুড়ঙ্গ কেঁপে ওঠে, দেওয়াল থেকে মাটি পড়তে থাকে। সাদা অবয়বগুলো তখন আরও কাছে চলে এসেছে। তাদের হাসির শব্দে পুরো জায়গাটা ভরে যাচ্ছিল। অনিরুদ্ধবাবু চিৎকার করে বলেন, আগুন! এইদের মুক্তি দিতে আগুন লাগাতে হবে। সবাই কোনোভাবে ওপরে উঠে আসে। তারপর গ্রামের মানুষকে ডাকা হয়। সেই রাতেই সিদ্ধান্ত হয় পুরো জায়গাটা আগুনে পুড়িয়ে বন্ধ করে দেওয়া হবে। রাত তখন 3টে। পুরো গ্রাম দাঁড়িয়েছিল কালো বিলের সামনে। কেরোসিন ঢালা হচ্ছিল, আর দূরে ধানের মাঝখানে অসংখ্য সাদা অবয়ব দাঁড়িয়েছিল। তারা নড়েছিল না, শুধু তাকিয়েছিল। অনিরুদ্ধবাবু আগুন ধরিয়ে দেন। প্রথমে ধীরে ধীরে আগুন চড়ায়, তারপর হঠাৎ পুরো ক্ষেত জ্বলে ওঠে। সঙ্গে সঙ্গে এমন একটা চিৎকার ভেসে আসে যেন শত শত মানুষ একসঙ্গে কাঁদছে। ধানের মাঝখান থেকে একে একে সাদা অবয়বগুলো বেরিয়ে আসে। তারা আগুনের মধ্যে দাঁড়িয়েছিল, আর তাদের শরীর ধীরে ধীরে ছাই হয়ে যাচ্ছিল। হঠাৎ সবাই দেখতে পায় আগুনের মাঝে সৌরভ দাঁড়িয়ে আছে। তার চোখ পুরো কালো। সে এক দৃষ্টিতে গ্রামের দিকে তাকিয়েছিল, তারপর ধীরে ধীরে হাসে আর বলে, মুহূর্তেই সে আগুনের মধ্যে মিলিয়ে যায়। চিৎকার ধীরে ধীরে থেমে যায়। হাওয়া শান্ত হয়ে আসে। আর বহুদিন পর প্রথমবার কালো বিলের ওপর ভোরের আলো পড়ে। সেই রাতের পর আর কখনো কেউ সাদা মেয়েগুলোকে দেখেনি। কেউ আর নিখোঁজ হয়নি। কিন্তু আজও গ্রামের মানুষ পূর্ণিমার রাতে ওই রাস্তার কাছে যায় না, কারণ মাঝরাতে নাকি কখনো কখনো পোড়া মাটির নিচ থেকে ফিসফিস শব্দ ভেসে আসে, যেন কেউ খুব আস্তে বলছে, আমাদের ভুলে যেও না। তো বন্ধুরা, আজকের এই সত্যি ভয়ঙ্কর ঘটনাটা এখানেই শেষ করেছি। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ এরকম আরও রিয়েল হন্টেড ঘটনা আমি তোমাদের জন্য নিয়ে আসব। আর আজ রাতে যদি জানলার বাইরে কেউ আস্তে করে তোমার নাম ধরে ডাকে, তাহলে ভুলেও সাড়া দেবে না, কারণ সব ডাক মানুষের হয় না।